আসসালামু আলাইকুম। আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা ছোট্ট একটি প্রেমের গল্প নিশিকাম্য। পরি মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে এসে দেখে চমৎকার জ্যোৎস্না হয়েছে, চিকমিক করছে চারিদিক। সে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। এরকম জ্যোৎস্নায় মন খারাপ হয়ে যায়। বেশ রাত হয়েছে, খাওয়া দাওয়ার পাট চুকেছে অনেক আগে। চারিদিকে ভীষণ চুপচাপ, শুধু আজিজ সাপ খেলানো সুরে পরীক্ষার পড়া পড়ছে। পরীর এখন আর কিছুই করার নেই। সে একাকী উঠোনে এসে রইল। কি করছো ভাবি? পরী ঘাড় ফিরিয়ে দেখলো হারিকেন হাতে রুনি এসে দাঁড়িয়েছে। সে হালকা গলায় বলল, ঘুমাবে না ভাবি? ঘুমোবো, দাঁড়া একটু। কি চমৎকার জ্যোৎস্না দেখবি? হুম। আয় রুনু, তোকে একটা জিনিস দেখায়। কি জিনিস? ওই দেখ, জাম গাছটা কেমন ছায়া পড়েছে। অবিকল মানুষের মতো না? হাত পা সবই আছে। ওমা, তাই তো। রুনু তরল গলায় হেসে উঠল। পরি বলল, কুয়ে তলায় একটু বসবি নাকি রে রুনু? চল বসি গিয়ে। তোমার মেয়ে জেগে ওঠে যদি। বেশিক্ষণ বসবো না, আয়। কুয়ে তলটা বাড়ি থেকে একটু দূরে। তার দুপাশে দুটো প্রকাণ্ড শিরীষ গাছ। জায়গাটা বড় নিরিবিলি। রুনু বলল, কেমন অন্ধকার দেখছো ভাবি? ভয় ভয় লাগছে। দূর, ভয় কিসের? বেশ হাওয়া দিচ্ছে, তাই না? দুজনে কুয়ের বাঁধানো পাশটায় চুপচাপ বসে রইল। ঝিরঝির বাতাস বইছে, বেশ লাগছে বসে থাকতে। পরি কি মনে করে যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল। হাসছো কেন ভাবি? এমনি। রাস্তায় একটু হাঁটবি নাকি? কোথায়? চল না, হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে যাই। বেশ লাগছে না জ্যোৎস্নাটা? রুনু সে কথায় জবাব না দিয়ে ভয় পাওয়া গলায় বলল, দেখো ভাবি, কে যেন দাঁড়িয়ে আছে ওইখানটায়, শিরীষ গাছের নিচে। যেখানে ঘন হয়ে অন্ধকার নেমেছে সেখানে সাদা মতো কি একটা যেন নড়ে উঠল। কে ওখানে? কথা বলে না যে। কে? কেউ সাড়া দিল না। রুনু পরীর কাছে সরে এলো। ফিসফিস করে বলল, ভাবি, ছোট ভাইজানকে ডাক দাও। তুই দাঁড়া না, আমি দেখছি। ভয় কিসের এত? সাহস দেখাতে হবে না ভাবি, তুমি ছোট ভাইজানকে ডাক দাও। শিরীষ গাছের নিচের ঘন অন্ধকার থেকে একটা লোক হেসে উঠল। হাসির শব্দ শুনে রুনু বিকট স্বরে চেঁচিয়ে উঠল, বড় ভাইজান এসেছে, বড় ভাইজান এসেছে। পর মুহূর্তে সে ছুটে বেরিয়ে গেল বাড়িতে খবর দিতে। আনিস সুটকেসটা কুয়ে তলায় নামিয়ে পরীর পাশে এসে দাঁড়ালো। পরী কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। তার কানে জানি চোখে জল এসে পড়ল। টুকুন ভালো আছে পরী? আর তুমি? ভালো। অন্ধকারে দাঁড়িয়েছিলে কেন? তোমাদের আসতে দেখে দাঁড়ালাম। কি মনে করেছিলে, ভূত? পরী তার জবাব না দিয়ে নিচু হয়ে কদমবসি করল। আনিস অপ্রস্তুত হাসল। কি যে করো তুমি পরী, লজ্জা লাগে। ততক্ষণে হারিকেন হাতে বাড়ির সবাই বেরিয়ে এসেছে। পরী বলল, তুমি আগে যাও, সুটকেস থাক, রশিদ নিয়ে যাবে। আনিস হাসি মুখে হাঁটতে লাগলো। বাড়ির উঠানে আনিস এসে দাঁড়াতেই আনিসের মা কাঁদতে লাগলেন। তার অভ্যাসই এরকম, যে কোনো খুশির ব্যাপারে মরা কান্না কাঁদতে বসে। কেউ ধমক না দিলে থামবে না সে কান্না। আনিসের বাবা চেঁচিয়ে বললেন, একটা জলচৌকি এনে দে না কেউ, বসুক। সবগুলো হয়েছে গাধা। রুনু হা করে দেখছিস কি? ফাঁকা এনে হাওয়া কর। আনিসের ছোট ভাই আজিজ বলল, খবর দিয়ে আসো নাই কেন দাদা? খবর দিলে স্টেশনে থাকতাম। আনিস কিছু বলল না। জুতার ফিতা খুলতে লাগলো। আনিসের মার কান্না তখনও থামেনি। এবার আজিজ ধমক দিল, আহ মা, তোমার ঘ্যানঘ্যানানি থামাও। সঙ্গে সঙ্গে তার কান্না থেমে গেল। সহজ ও স্বাভাবিক গলায় তিনি বললেন, তোর শরীরটা এত খারাপ কি করে হলো রে আনিস? পেটের ওই অসুখটা সারেনি? চিকিৎসা করাচ্ছিস তো বাবা? সবাই লক্ষ্য করলো আনিসের শরীর সত্যিই খারাপ হয়েছে। ঘন্টার হাড় বেরিয়ে গেছে, গলির ভেতরে বসে গেছে। আনিসের বাবা বললেন, স্বাস্থ্য খারাপ হবে না? মেসের খাওয়া, 5 বছর মেসে থাকলাম, জানি তো সব। বুঝলে আনিসের মা, মেসে খাওয়ার ধারাই ওই। পরি একটু দূরে দাঁড়িয়েছিল। আনিসের জন্য নতুন করে রান্না চড়াতে হবে। তবু তার ভেতরে যেতে ইচ্ছেই করছিল না। পরির শাশুড়ি একসময় ঝাঁঝিয়ে উঠলেন, ও কি বৌমা, সঙ্গের মতো দাঁড়িয়ে আছে কেন? রান্না চড়াও গিয়ে। তার আগে আনিসকে চা দাও 1 কাপ। পরি অপ্রস্তুত হয়ে রান্নাঘরে চলে এলো। রুনি এলো তার পিছে পিছে। রুনি হেসে বলল, আমি চা বানিয়ে আনছি, তুমি ভাইজানের কাছে থাকো ভাবি। পরি লজ্জা পেয়ে হাসলো। তুই তো ভারী ফাজিল হয়েছিস রুনু।
হয়েছি তো হয়েছি, তোমাকে একটা কথা বলি ভাবি। কি কথা? রুনি ইতস্তত করতে লাগলো। পরি অবাক হয়ে বলল, বল না, কি বলবি? বাবা আমার যেখানে বিয়ে ঠিক করেছেন সেটা আমার পছন্দ না ভাবি। ভাইজানকে বুঝিয়ে বলবে তুমি, দোহাই তোমার। পরি আশ্চর্য হয়ে বলল, পছন্দ হয়নি কেন রুনু? ছেলেটা তো বেশ ভালোই, কত জায়গা জমি আছে, তার উপর স্কুল মাস্টারি করে। করুক, আমার একটুও ভালো লাগেনি। কেমন ফ্যাক ফ্যাক করে হাসছিল দেখতে এসে। না না ভাবি, তোমার পায়ে পড়ি। আচ্ছা আচ্ছা, পায়ে পড়তে হবে না, আমি বলবো। রুনু খুশি হয়ে বলল, তুমি বড় ভালো মেয়ে ভাবি। তাই নাকি? ভাইজান হঠাৎ হাসায় তোমার খুব খুশি লাগছে তাই না? পরি জবাব না দিয়ে মুখ নিচু করে হাসতে লাগলো। বলো না ভাবি, খুব খুশি লাগছে? লাগছে। রুনু ছোট্ট একটি নিঃশ্বাস ফেললো, থেমে বলল, ভাইজানের চাকরিটা বড় বাজে। বৎসরে 10টা দিন ছুটি নেই। গত ঈদে পর্যন্ত আসলো না। পরি কিছু বলল না, চায়ের কাপে চিনি ঢালতে লাগলো। রুনু বলল, এবার তুমি বাসা বাসা করে ভাইজানের সাথে থাকো ভাবি। মিশে খাওয়া খেয়ে তার শরীর কি হাল হয়েছে দেখছো? পরি মৃদুস্বরে বলল, 2 জায়গায় খরচ চালানো কি সহজ কথা? অল্প কটা টাকা পায়। চা হয়ে গেছে, নিয়ে যা রে রুনু। রুনু চা নিয়ে এসে দেখে তার বিয়ে নিয়েই আলাপ হচ্ছে। বাবা বলছেন, ছেলে হলো তোমার বিয়ে ফেল, তবে এবার প্রাইভেট দিচ্ছি। বংশ টংশ খুবই ভালো। ছেলের এক মামা ময়মনসিংহে ওকালতি করেন, তাকে এক ডাকে সবাই চেনে। আনিসের মা বলছেন, ছেলে দেখতে শুনতে খারাপ না, রংটা একটু মাজা। পুরুষ মানুষের ফর্সা রং কি আর ভালো ভালো না? আনিস বলল, রুনুর পছন্দ হয়েছে তো? তার পছন্দ হলে আর আপত্তি কি? পাশের পাশের বাড়ি থেকে আনিসের ছোট চাচা এসেছেন খবর পেয়ে। তিনি বললেন, রুনুর আবার পছন্দ অপছন্দ কি? আমাদের পছন্দ নিয়েই কথা। আনিস রুনুর দিকে তাকিয়ে হাসলো। লজ্জা পেয়ে রুনু চলে এলো রান্নাঘরে। আনিসের বাবা বললেন, কাল বিকেলে না হয় ছেলেটাকে খবর দিয়ে আনি। তুই দেখ। কাল বিকেল পর্যন্ত তো থাকবো না বাবা, আজ শেষ রাতেই যাব। সে কি, ছুটি নিয়ে আসিসনি তো? কোম্পানির একটা কাজে পাঠিয়েছে ছুটি নিয়ে আসিনি তো, কোম্পানির একটা কাজে পাঠিয়েছিল ময়মনসিংহে। অনেকদিন আপনাদের দেখি নাই, কাজটাও হয়ে গেল সকাল সকাল, তাই আসলাম। একটা দিন থাকতে পারিস না? কাল সকালেই অফিস ধরতে হবে, প্রাইভেট কোম্পানি, ঝড় ঝামেলার চাকরি। আনিস একটা নিঃশ্বাস ফেললো। সবাই চুপ করে গেল হঠাৎ। 4 মাস পরে এসেছে আনিস, আবার কবে আসবে কে জানে। আনিসের মা কাঁপা গলায় বললেন, তোর বড় সাহেবকে একটা টেলিগ্রাম করে দে না। আনিস হেসে উঠল, গায়ে শার্ট খুলতে খুলতে বলল, বড় কর্তা যদি কোনো মতে টের পায় আমি বাড়িতে এসে বসে আছি, তাহলে চাকরি নষ্ট হয়ে যাবে। গোসল করবো মা, গা কুটকুট করছে। কই করবি, পানি তুলে দেবো? পুকুরে করব। পুকুরে মাছ আছে রে আজিজ? আছে ভাইজান, বড় বড় মৃগেল মাছ আছে। আনিসের পিছু পিছু পুকুর পাড়ে সবাই এসে পড়ল। আনিসের বাবা তার মা পাড়ে বসে রইলেন। আজিজ ভীষণ গরম লাগছে এই বলে আনিসের সঙ্গে গোসল করতে নেমে গেল। রুনু ঘাটের উপরে তোয়ালে আর সাবান নিয়ে অপেক্ষা করছে। আনিসের সবচেয়ে ছোট বোন রুনু ঘুমিয়ে পড়েছে। আনিস ভোর রাত্রে চলে যাবে শুনে তার ঘুম ভাঙানো হয়েছে। সে এসে চুপচাপ রুনুর পাশে বসেছে। শুধু পড়ি আসেনি, 2টো চুলোয় রান্না চাপিয়ে সে আগুনের আঁচে বসে আছে একাকী। খাওয়া দাওয়া শেষ হতে হতে অনেক রাত হলো। আনিসকে ঘিরে গোল হয়ে সবাই গল্প করতে লাগলো। উঠোনে শীতল পাটিতে বসেছে গল্পের আসর, তার মধ্যে কুণ্ডুলি পাকিয়ে রুনু ঘুমাচ্ছে। চমৎকার চাঁদনি, সেই সঙ্গে মিষ্টি হাওয়া। কারোর উঠতে ইচ্ছা করছে না। পরীর কাজ শেষ হয়নি, সে বাসন কোষে নিয়ে ধুতে গেছে ঘাটে। একসময় রুনু বলল, ভাইজান এখন ঘুমোতে যাক মা, শেষ রাত হতে দেরি নেই বেশি। আনিসের বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ, যা রে তুই ঘুমাতে যা। রুনু তুই বৌমাকে পাঠিয়ে দে, বাসন সকালে ধুলেই হবে। ঘরের ভিতরে হারিকেন ঝুলছিল। আনিস সলতে বাড়িয়ে দিল। টুকুন কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। আনিস চুমু খেলো তার কপালে। পরের দিকে তাকিয়ে বলল, জ্বর নাকি টুকুনের? হুম। কবে থেকে? কাল থেকে। সর্দি জ্বর ও কিছু না, ঘাম দিচ্ছে, এক্ষুনি সেরে যাবে। আনিস পরের দিকে তাকিয়ে একটু হাসলো। পরি লজ্জা করতে লাগলো। পরি বলল, হাসছো কেন? এমনি। পরি তোমার জন্য একটা শাড়ি এনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। পরি খুশি খুশি গলায় বলল, অনেকগুলো পয়সা খরচ করলে তো। শাড়িটা পরো দেখি কেমন তোমাকে মানায়। রুনুর জন্য একটা আনলে না কেন? বেচারি একটাও ভালো শাড়ি নেই। পয়সায় কুলোলে আনতাম, আর একবার আসার সময় আনবো। পরি ইতস্তত করে বলল,
আমার একা একা শাড়ি নিতে লজ্জা লাগবে। এটি রুনুর জন্য থাক, আর একবার নিয়ে এসো আমার জন্যে। আনিস খানিকক্ষণ চুপ করে থেকে বলল, বেশ থাক তবে, আজ রাতের জন্য পরো না দেখি, শাড়ির ভাঁজ ভেঙে যাবে যে, রুনু মনে করবে আমার জন্য এনেছিলে, পরে তাকে দিয়েছি। আচ্ছা তাহলে থাক। পরি লজ্জিত স্বরে বলল, বিয়ের শাড়িটা পরবো? যদি বলো তাহলে পরি। পরি লজ্জা লাল হয়ে ট্রাঙ্কের তালা খুলতে লাগলো। আনিস বলল, টুকুন দেখতে তোমার মতো হয়েছে তাই না? হ্যাঁ, আব্বা তাকে ছোট পরি ডাকে। আচ্ছা টুকুনের একটা ভালো নাম রাখো না কেন? জরি রাখবো তার নাম। জরি আবার কেমন নাম? তোমার সঙ্গে মিলিয়ে রাখলাম, পরির মেয়ে জরি। পরি হেসে উঠল, হাসি থামলে বলল, অন্যদিকে তাকিয়ে থাকো, শাড়ি বদলাবো। কি হয় অন্যদিকে তাকালে? আহ, শুধু অসভ্যতা। আনিস মাথা নিচু করে টুকুনের আদর করতে লাগলো। পরি হালকা গলায় বলল, দেখো তো কেমন লাগছে। একেবারে লাল পরি। ইস, শুধু ঠাট্টা। রান্নাঘরে থেকে ধূপধাপ শব্দ উঠছে। আনিস বলল, এত রাতে ধান কুটছে কেন? ধান কুটছে না চাল ভাঙছে, তোমার জন্য পিঠা তৈরি হবে। নিশ্চয়ই রুনুর কাণ্ড। আনিস পরির হাত ধরে তাকে কাছে টানলো। পরির চোখে আবার পানি এসে পড়লো। গাঢ় স্বরে বলল, আবার কবে আসবে? জুলাই মাসে। কতদিন থাকবে তখন? অনেক দিন। তুমি এত রোগা হয়ে গেছো কেন? পেটের ওই ব্যথাটা এখনো হয়? হয় মাঝে মাঝে। টুকুন কেঁদে জেগে উঠল। পরি বলল, জ্বর আরো বাড়ছে। ও টুকুন শোনা, কে এসেছে দেখো, দেখো তোমার আব্বা এসেছে। আনিস বলল, আমার কোলে একটু দাও তো পরি। আরে আরে, মেয়ের একটা দাঁত উঠেছে দেখছি। কি কাণ্ড! এই টুকুন, ওই জড়ি, এই হাসে। ও মা, ও সোনামণি, দেখি তোমার দাঁতটা। টুকুন তারস্বরে চেঁচাতে লাগলো। তাই দেখে আনিস ও পরি দুজনেই হাসতে লাগলো। আমার জড়ি সোনা কথা শিখেছে নাকি পরি? হুম, মা বলতে পারে, আর পাখি দেখলে বলে ফা ফা। আনিস হো হো করে হেসে উঠল, যেন ভীষণ একটা হাসির কথা। হাসি থামলে বলল, আমার জড়ি তোমার চেয়ে সুন্দর হবে তাই না পরি? আমি আর সুন্দর নাকি? না, তুমি ভীষণ বিশ্রী। আনিস আবার হেসে উঠল। আর একটু পরে বাইরে কাক ডাকতে লাগলো। আনিসের বাবার গলার আওয়াজ পাওয়া গেল, ও আনিস, ও আনিস। জি বাবা। এখন রওনা না দিলে ট্রেন ধরতে পারবি না বাবা। আনিস টুকুনকে শুইয়ে দিল বিছানায়। পরি কোনো কথা বলল না। আনিস বাইরে বেরিয়ে দেখলো চাঁদ হেলে পড়েছে। জোছনা ফিকেও এসেছে। বিদায়ের আয়োজনে শুরু হলো। ঘুমন্ত ঝুনুকে আবার ঘুম থেকে টেনে তোলা হলো। সে হঠাৎ বলে ফেললো, ভাবি আজ বিয়ে শাড়ি পরেছো কেন? কেউ তার কথায় কোনো জবাব দিল না। মানুষের সুখ দুঃখের সাথী আকাশের চাঁদ। পরীকে অহেতুক লজ্জা থেকে বাঁচানোর জন্যই হয়তো একখণ্ড বিশাল মেঘের আড়ালে তার সকল জোছনা লুকিয়ে ফেলল। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল আনিস। শেষ রাতের ট্রেনটা যে কিছুতেই মিস না হয়।